হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই গরমে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু গরমে মোটামুটি রয়েছি। আসলে যা গরম পড়েছে সেই গরমে কিন্তু ভালো থাকাটা খুব আশ্চর্যজনক, কারণ গরমটা কিন্তু মারাত্মক লেভেলের পড়েছে। আজকে আর কথা বাড়াবো না, সোজা চলে যাচ্ছি রান্নার দিকে। আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। রেসিপিটা হলো ছানার কোপ্তা। ছানার কোপ্তা খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেবে সেই উপায়টা আমি তোমাদের বলে দেবো আজকে। ভীষণ সহজ, বাড়িতে দুধ দিয়েই তোমরা ছানাটাকে বানিয়ে নিতে পারবে। আমি এখানে 3 প্যাকেট দুধ অর্থাৎ 1.5 লিটার দুধের ছানা আমি তৈরি করে নিয়েছিলাম। ছানাটাকে কিন্তু ভালোভাবে একটা সুতির কাপড়ে নিয়ে অথবা কোনো ছাঁকনিতে নিয়ে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ছানাটাকে ওটার মধ্যে রেখে অর্থাৎ সুতির কাপড় বা কোনো ছাঁকনির মধ্যে রেখে 2 ঘন্টা মিনিমাম রেখে দেবে। তার মধ্যে যে ছানার মধ্যে যে জলটা থাকে, জলটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বেরিয়ে যাবে এবং সম্পূর্ণ পরিমাণে বার না করলে কোফতাটা করতে গিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। ভালো করে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর কিন্তু ছানাটাকে একটা শুকনো থালার মধ্যে নিয়ে নেবে, নিয়ে একে একে ওটার মধ্যে মশলা দিয়ে নেবে এবং ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে স্ম্যাশড করে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ আমি ছানাটার মধ্যে দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি কিন্তু সাথে আমি আদা বাটা। নুন এবং চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর সবার শেষে দিয়েছি কিন্তু আমি 1 চামচ ভালোভাবে ছানাটাকে একদম মেখে নিতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছিলাম, আমি সামান্য পরিমাণে এটার মধ্যে একটু ময়দা দিতে হবে। ময়দা যদি তোমরা না দাও সেই ক্ষেত্রে কিন্তু ছানার কোফতাটা কিন্তু পাক হবে না ভালো করে। আদা বাটা দিতে ভুলে গেছিলাম, আমি অ্যাড করে নিলাম আদা বাটা। তো একে একে সব জিনিস দিয়ে নিলাম। ময়দার পরিমাণটা কিন্তু খুব অল্প দিতে হবে। ময়দার পরিমাণটা যদি খুব বেশি দিয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু কোফতাটা ছলে দেওয়ার পরে অর্থাৎ কোফতা কারিটা হয়ে যাবার পরে কিন্তু কোফতাটা অনেক হার্ড হয়ে যাবে খেতে। সেই কারণে মাথায় রেখে ময়দাটা কিন্তু খুব সামান্য পরিমাণে দেবে, শুধু পাকটাকে দেওয়ার জন্য, যাতে একটা পাক দেওয়া যায়। এইভাবে কিন্তু কোফতাটাকে আমি বানিয়ে নেব। আর একটা কথা, ভালো করে কিন্তু তোমরা জিনিসটাকে স্ম্যাশড করবে, বা আমরা ঠিক যেরকম ময়দা মাখি সেই রকমভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হাতের তালুর সাহায্যে কিন্তু এটাকে মেখে নেবে। তাতে কোফতাটা খুব সুন্দর ফোলে এবং খুব নরম হয় খেতে। এইবারে দেখো আমি ডো তৈরি করে নিয়েছি, একটা বড় ডো তৈরি করে নিয়েছি। এই বড় ডোটা থেকে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে আমি লেচির মতন একদম গোল গোল করে নেব, রসগোল্লার মতন গোল করে নেব। নিয়ে ওটাকে আমি চ্যাপটা একটা শেপ দেব। তোমরা কোফতা যেরকম খুশি স্টাইলে করতে পারো। অনেকে গোল গোল করে, অনেকে আবার একটু চ্যাপটা করে। আমার একদম ভুলে গেছিলাম, আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছিলাম, তার সাথে ভিডিও করছিলাম, একার হাতে সম্পূর্ণটাই বুঝতে পারছো। আমি একদম ভুলে গেছিলাম। তোমরা যদি প্রত্যেকটা কোফতার মধ্যে একটা কাজু বা একটা কিশমিশ যদি দিয়ে দাও, তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ টেস্ট লাগবে খেতে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। দেখো আমি ঠিক এই শেপটা দিয়েছিলাম, এরকম চ্যাপটা চ্যাপটা করে কিন্তু কোফতাগুলোকে, ছানার কোফতাগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ততক্ষণ ঝটপট ছানার কোফতাগুলোকে বানিয়ে নিই। এরপর দেখো আমার কিন্তু একে একে সব কোফতাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঠিক এই শেপটাকে দিয়েছি। তোমরা চাইলে এরকমভাবেও শেপ দিতে পারো, বা তোমাদের ইচ্ছে মতন গোল গোল রসগোল্লার মতনও শেপ দিতে পারো। এরপরে এটাকে নিয়ে চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য রেডি করে নিয়েছি ফ্রাই প্যান। এর মধ্যে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। দেখো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে গরম করলেও ভাজাটা কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে, কারণ হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি
পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এই যে কারণেই ভাজাটা কিন্তু ফ্রাইটা কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে। ঝটপট করে তেলটা গরম হয়ে গেলে একে একে প্রত্যেকটা কোফতা কিন্তু আমি দিয়ে দেব। আমি 1.5 লিটার দুধের করেছিলাম, তাতে কিন্তু আমার ওই রকম প্রায় ওই 20-টার মতন হয়েছিল, খুব বেশি কিন্তু হয়নি। দেখো একে একে গরম তেলটা বুঝতে পারছো, তেলের মধ্যে কিন্তু আমি একে একে সবগুলো কিন্তু দিয়ে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব এপিটোপিট। আমার কোফতাটা কিন্তু ভেজে কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসলাম গ্রেভিটা বানাতে। গ্রেভিটার জন্য যে তেলটাতে আমি ভেজেছিলাম সেই তেলটা আরেকটু তুলে রেখেছি, কারণ অতটা তেল লাগবে না বলে। এই রান্নাটায় কিন্তু কোনো রকম আলুর ব্যবহার আমি করব না। প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে দেখো তেলটা গরমই ছিল, আমি যতটা লাগবে ঠিক ততটা নিয়েছি, বাদবাকি তেলটা আমি তুলে রেখেছি। এটার মধ্যে আমি দিয়ে নিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু ভালো করে থেতে নেবে, থেতে নিয়ে গরম তেলটার মধ্যে আমি দিয়ে নিয়েছি। এটা খুব মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প একটু আমি দিয়ে নিয়েছি সাদা জিরে। সাদা জিরাটাও একটু 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। তারপরে আমি একে একে মশলাগুলো দিতে থাকব। প্রথমে দিয়ে নিলাম আমি টমেটো কাটা। তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো, আমি টমেটো পেস্টটা প্রেফার করি না, সেই কারণে আমি সবসময় টমেটোটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে রান্নায় ব্যবহার করি। টমেটোটা দিয়ে নেওয়ার পরে একটুখানি নুন দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। তারপরে দিয়ে নিলাম 1.5 চামচের মতন আদা বাটা। টমেটো আর আদাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে একে একে দিতে থাকবো মশলা। যখন দেখবে যে আদাটা মোটামুটি তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু দিতে থাকবে একে একে মশলা। প্রথমে দিয়ে নিলাম আমি হলুদ দেওয়ার পরে আমি আবারও একটুখানি ভালো করে তেল নাড়াচাড়া করে নিলাম যাতে কোনো রকমভাবে তলায় লেগে না যায়, যেহেতু আদা রয়েছে এখনও জল পড়েনি। দেখতে পাচ্ছ 1 চামচ আমি দিলাম জিরের গুঁড়ো দিয়ে, কিন্তু এখনও অবধি আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, সেই কারণেই মশলাগুলো দিচ্ছি আর একটু একটু করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। জিরা এবং ধনের গুঁড়োটা কিন্তু সমপরিমাণে দেবে। তারপরে দিচ্ছি যা রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া কিন্তু কোনো রান্না করতে পারি না, এবং খেতেও কিন্তু আমার একদম ভালো লাগে না, সেটা যতই টেস্ট হোক না কেন। আমার রঙের কালারটা দেখতে যদি ভালো না লাগে সেই তরকারি খেতেও ইচ্ছা করে না, সেই কারণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, কারণ যেহেতু এবার অনেকগুলো মশলা দিয়েছি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে কিন্তু আমি অল্প জল দিয়ে নিলাম। অল্প জল দিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে দেব নুন আর আন্দাজ মতন চিনি। 1 চামচ নুন দিয়ে দিলাম আমি। নুন এবং চিনিটা কিন্তু তোমরা তোমাদের মতন আন্দাজ মতন নেবে। ওটা ততক্ষণ কষতে থাকুক, আর এদিকে আমি ততক্ষণ তৈরি করে নিই অল্প একটু পরিমাণে চালমগজ, আর তার সাথে দেব অল্প পরিমাণে কাজু। চালমগজ আর কাজুটাকে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে এই যে পেস্টটা হবে, যতক্ষণে দেখতে পারবে যে মশলাটা থেকে দেখো তেলটা কিন্তু মশলার থেকে ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু কাজু আর চালমগজ যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে নেব। সেটা দিয়ে নেওয়ার পরে আবারও একটুখানি ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি চিনিটা কিন্তু একটু পরে দিলাম। রান্নাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। রান্নাটার টেস্টই কিন্তু রান্নায় হয় কষানোর ওপরে। অল্প করে জল দিতে হবে, আর অল্প অল্প করে মিডিয়াম আঁচে কিন্তু কষাতে হবে। যতক্ষণ রান্না তুমি কষিয়ে করবে ততই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বাড়তে থাকবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো আমি চালমগজ আর হচ্ছে তোমার কাজু বাটাটা। ভালো করে যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটাই কিন্তু দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু হাইতে করে দিয়েছি। দেখো তার মধ্যেও কিন্তু এই যে তলায় কিন্তু একটু একটু লেগে যাচ্ছে, না নাড়ালেই কিন্তু একটু লেগে যাওয়ার চান্স থাকে। ভালো করে দিয়ে এটাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কাজু আর চালমগজ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তলায় কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার চান্স থাকবে। এরপর আবার বাটিতে নিয়ে নিয়েছি আমি
2 চামচের মতন 2 চামচের মতন টক দই, সামান্য নুন দিয়ে কিন্তু টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম ক্রিম বেস যেন হয়ে যায়। কারণ টক দই যদি ক্রিম বেস না হয় সেই ক্ষেত্রে কিন্তু রান্নায় দিলে কিন্তু দেখবে দানা দানা পুরো তরকারিটার ওপরে কিন্তু দইটের যে দানা দানাগুলো থাকবে, লাম্পসগুলো কিন্তু ভেসে ওঠে। সেই কারণেই ভালোভাবে দইটাকে একদম ক্রিম বেস বানিয়ে কিন্তু রান্নায় সবসময়ের জন্য ব্যবহার করবে। এটাও একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই দেখি বলে যে রান্না হয় দই দেই কিন্তু দইগুলো না কেমন যেন ভেসে ওঠে। তার কারণটাই হচ্ছে এটা, যেহেতু আমরা দই দিচ্ছি সেরকম চিনিটা কিন্তু ইকুয়াল দেবে যাতে খেতে ভীষণ টেস্ট লাগে। ভালোভাবে দেখো দইটা আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে আমি একটু 3-4 মিনিটের মতন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব এবং সম্পূর্ণ রান্নাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু মিডিয়াম আঁচে রেখে কিন্তু কষাতে থাকবো। দেখো আমার কিন্তু রান্নাটা থেকে কিন্তু মশলাটা থেকে কিন্তু মোটামুটি তেল বেরিয়ে গেছে। এবারে কিন্তু জল দেব। জলের পরিমাণ কিন্তু খুব কম কিন্তু দেওয়া যাবে না। ভাবতে পারো যে আলু নেই, সেই ক্ষেত্রে গ্রেভিটা কিন্তু খুব কম রাখবো, একদমই নয়, গ্রেভিটা কিন্তু একটু বেশি রাখতে হবে। কারণ কোফতাটা যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ঝোলটা কিন্তু টেনে নেবে। আর এখানে আমি দেখতে পাচ্ছ গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে যাবে, দেখো টকবক করে ফুটছে, এরপরে কিন্তু আমি যে কোফতাটা ভেজে রেখেছিলাম সেই কোফতাটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে আমি হাই ফ্লেমেই রাখবো। 3-4 মিনিট ফুটে যাওয়ার পরে যখন দেখবে কোফতাগুলো একটু ফুলে ফুলে উঠেছে, ঝোলটাকে অ্যাবজর্ব করে নিয়ে ফুলে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ কোফতাগুলো একটু ফুলে গেছে, তখন কিন্তু গ্যাসটা এরপর দিয়ে নেবে হচ্ছে নামানোর আগের মুহূর্তে দেবে হচ্ছে শাহি গরম মশলা অ্যাড করে নিলাম। আর তার সাথে দেব হচ্ছে তোমার 1 চামচ ঘিটাও তোমরা যদি মনে করো ঘিটা বেশি দেবে না তো আধা চামচ দিতে পারো। আমিও খুব বেশি ঘি অ্যাড করিনি, আধা চামচ আমি ঘি দিয়েছি। গরম মশলাটা পুরোটাই কিন্তু অ্যাড করে নিলাম। আর একটা কথা তোমাদের আর একটা টিপস দিয়ে রাখি, রান্না সবসময় কমপ্লিট হবার পরে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেবে। তাতে দেখবে সম্পূর্ণ রান্নার যে তেলটা রয়েছে তেলটা কিন্তু ওপর দিকে ভেসে উঠবে এবং সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না করার পরে যেটা সার্ভ করবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু এই প্রসেসেই রান্না করি। তো দেখো অলমোস্ট কিন্তু ডান আজকের ছানার কোপ্তা কারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কেউ মিস করো না, সবাই কিন্তু নিজের রান্নাঘরে কিন্তু গিয়ে ঝটপট করে বানিয়ে ফেলো। কালকের মেনুতে যেন থাকে ছানার কোপ্তা কারি। আর হ্যাঁ, সবাই রান্না করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন ছিল। তবে আজকের মতন বিদায়ের পালা। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।